Hello everyone, Assalamu alaikum. Welcome back to my today's session. আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। Please, if you can see me properly, then please give me a response. ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই যতটা দ্রুত সম্ভব জয়েন করে ফেলেন, আমি তাহলে দ্রুতই আজকের আলোচনা শুরু করতে পারবো। Hope all of you can see me properly and are you listening? Everything is okay. Okay. So আমি তাহলে আজকে আমার আলোচনা শুরু করি। অ্যাকচুয়ালি আজকে আমি একটু ভিন্ন টপিক আলোচনা করব। প্রিভিয়াস 5টা লেকচারে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন, দেন ডিসেন্ট, বিভিন্ন ট্র্যাক এবং দেখা গেল হায়ার সেন্টারের কন্ট্রোল নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা একটু, আপনারা মনে হয় সবাই অলরেডি বোর হয়ে গেছে আসলে নিউরোলজি পড়তে পড়তে, তো একটু ডিফারেন্ট জিনিস আমরা পড়ি। হ্যাঁ, তারপরে আবার আমরা লিম্বিক সিস্টেম, হাইপোথ্যালামাস, ওই লেভেলে আবার এরপরে যদি সুযোগ হয় তাহলে কথা বলবো। আজকে আমরা মাসেল স্পিন্ডল এবং মাসেল টোন নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের সেরিবেলাম, বেজাল গ্যাংলিয়া এবং বিভিন্ন ট্র্যাক পড়া শেষ, তাহলে এখন এই মাসেল স্পিন্ডল এবং মাসেল টোনকে আমরা কিভাবে হায়ার সেন্ট্রাল কন্ট্রোল করতেছে, দ্যাট মিনস ইফেক্টর অর্গানের উপরে প্রভাবটা কিভাবে পড়ছে সেটা আমরা আজকে আলোচনা করি। আশা করি সবাই উপকৃত হবেন। আমি আমার স্লাইডটা ওপেন করার চেষ্টা করছি। যদি আমার স্লাইড আপনারা দেখতে পান, প্লিজ আমাকে একটা কমেন্ট বক্সে রেসপন্সে জানান। ওয়েলকাম স্লাইডটাকে আপনারা দেখতে পাচ্ছেন? মাসেল স্পিন্ডল এন্ড মাসেল টোন। ওকে, ফাইন। আমার মনে হয় সবাই এখন দেখতে পাচ্ছেন, আমার স্লাইডও ভিজিবল হয়েছে। তাহলে এখন আমরা আলোচনা শুরু করতে পারি। ওকে, আমি মাসেল স্পিন্ডল এবং মাসেল টোন আলোচনার সাথে লাস্টে আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আপার ইফেক্টস অফ আপার মোটর লিশন। অর্থাৎ আপার মোটর লিশন হলে আলটিমেটলি আসলে মাসেল টোনের উপরে কি চেঞ্জটা হবে বা কি পরিবর্তন হবে, রিফ্লেক্সের উপরে কি পরিবর্তন হবে। হ্যাঁ, সোজা কথা ফিচার্স অফ আপার মোটর নিউরন লিশন। ওকে, আমার মনে হয় একটা ভালো কনসেপ্ট যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আপনারা পড়েন। হ্যাঁ, সবাই আমরা জানি আপার মোটর নিউরন লিশনের ফিচার কি, কিন্তু একটু আমরা বুঝে পড়ার চেষ্টা করব। ওকে, সো শুরুতেই আমরা মাসেল স্পিন্ডলে চলে যাচ্ছি। সো মাসেল স্পিন্ডলের শুরুতেই যে জিনিসটা আমাদের জানা দরকার, যে মাসেলের সেন্সর বা মাসেলের সেন্সরি রিসেপ্টর কি কি রিসেপ্টর আছে, তাই না? তাহলে দেখা যাক, মাসেল স্পিন্ডল, গোলজি টেন্ডন অর্গান, তাই না? এই দুটা কিন্তু সবচেয়ে কমন বা ওয়েল নোন প্রোপ্রিওসেপ্টর। মনে আছে কিনা ইন্ট্রোডাক্টরি ক্লাসে কিন্তু আমরা প্রোপ্রিওসেপ্টর নিয়ে আলোচনা করেছিলাম। কারণ মাসেল স্পিন্ডল, দে ক্যান ডিটেক্ট চেঞ্জেস ইন দ্য মাসেল লেন্থ, and Golgi tendon organ they detect the muscle tension. মাসেল স্পিন্ডল মেইনলি থাকে যে মাসেলের যে ফ্লেশি পার্ট বা মাসেলের বেলিতে, আর গোলজি টেন্ডন অর্গান থাকে হচ্ছে টেন্ডনে। এছাড়াও মাসেলে পেসিনিয়ান কর্পাসেলস and this receptor can detect the vibration. Okay, and also
the free nerve ending, they detect the noxious stimuli, বা তাদেরকে আমরা যে মেকানিক্যাল বা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে রিসেপ্টরে, সেখানে আমরা এটাকে বলতে পারি কি নোসিসেপ্টর। ওকে, তবে এই চারটাকেই অনেক বইতে প্রোপ্রিওসেপ্টর বলেছে, কারণ ধারণা করা হচ্ছে যে পেসিনিয়ান কর্পাসলস এবং ফ্রি নার্ভ এন্ডিং ও জয়েন্ট পজিশন সম্পর্কে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ফিডব্যাক দেয়। সো এদেরকেও আমরা প্রোপ্রিওসেপ্টর হিসেবে কাউন্ট করব। ওকে, তো যাই হোক, আমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছি, অন্তত প্রোপ্রিওসেপ্টরের এই দুইটা নাম ভোলা যাবে না, মাসেল স্পিন্ডল এবং গোলজি টেন্ডন অর্গান। গোলজি টেন্ডন অর্গান থাকে কোথায়? টেন্ডনের ভিতরে, আর মাসেল স্পিন্ডল থাকবে মাসেলের ফ্লেশি পার্টে। ওকে, আচ্ছা, তাহলে প্রোপ্রিওসেপ্টর এটা ডেফিনেশনও কিন্তু আমরা আগে বলেছি, তারপরেও আজকে আবার একটু জাস্ট ফর রিক্যাপিচুলেশন। The proprioceptors are the receptor which can detect and give response to movement and change in position of different parts of the body। অর্থাৎ আমাদের বডিতে কি হবে, যখন বিভিন্ন পার্ট মুভমেন্ট হবে বা বডির পজিশনটা কি হবে, চেঞ্জ হবে, এই যে যে বডির মুভমেন্ট হচ্ছে, মাসেলের লেংথের পরিবর্তন হচ্ছে, জয়েন্টের মুভমেন্ট হচ্ছে, এই যে যে এই সেন্সেশনগুলি বা এই ইনফরমেশনগুলি দ্রুত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠিয়ে দিবে কারা? এই প্রোপ্রিওসেপ্টর। এবং মনে আছে কিনা, এদেরকে কিন্তু কাইনেস্থেটিক রিসেপ্টরও বলা হয়, তাই না? ওকে, তাহলে এখন আমরা দেখে নিই যে প্রোপ্রিওসেপ্টরের লোকেশন। They are actually situated in the labyrinth, muscle, tendon of the muscle, joints, ligaments and fascia. These are the location of the proprioceptor. Okay, এখন আমরা চলে যাব যে মাসেল স্পিন্ডল সরাসরি। তাহলে মাসেল স্পিন্ডলটা কি? মাসেল স্পিন্ডল সম্পর্কে যদি আমি শুরুতেই যে কথাটা বলবো, ইট ইজ এ স্পেশাল সেন্সরি রিসেপ্টর। এখানে একটা কথা বললাম যে স্পেশাল কেন বললাম, কারণ হচ্ছে এটার একটা পিকুলিয়ার বৈশিষ্ট্য, যদি আপনারা যেটা চিন্তা করেন নাই বা যদি এখন চিন্তা করেন, তাহলে দেখবেন যে এটা আসলে একটা পিকুলিয়ারিটিস, যে সব সেন্সরি রিসেপ্টরের সাথে শুধু এফারেন্ট ফাইবারের কানেকশন থাকে, হ্যাঁ এফারেন্ট, কিন্তু কোনো মোটর ইনারভেশন থাকে না। রিসেপ্টরের সাথে কোনটার কানেকশন থাকে? এফারেন্টের। কিন্তু একমাত্র রিসেপ্টর বডির যেটা হচ্ছে মাসেল স্পিন্ডল, যেখানে একটু পরেই আপনারা দেখবেন যে that have both sensory and motor innervation, sensory innervation ও আছে, আবার motor innervation ও আছে, তাই না? তাহলে দেখেন, আমরা যদি বলি what is the muscle spindle, this is actually special types of sensory receptors which are distributed throughout the belly of the muscle। আমি অলরেডি বলেছি যে মাসেলের যে বেলি বা ফ্লেশি পার্ট বলি আমরা, সেখানে এখানে মেইনলি এই মাসেল স্পিন্ডল গুলি থাকবে and send information to the central nervous system about the muscle length and rate of change of length। হ্যাঁ, মাসেলের যে স্ট্যাটিক লেন্থ, বর্তমানে যে লেন্থটা আছে, এবং সেই লেন্থের যে পরিবর্তন হবে ডিউরিং মুভমেন্ট বা পোস্টারাল যখন চেঞ্জ হবে, তখন এই যে পরিবর্তনগুলো, এই ইনফরমেশনগুলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেন্ড করবে। দ্যাট ইজ দ্য ভেরি বেসিক ফাংশনস অফ মাসেল স্পিন্ডল। ওকে, আচ্ছা, এখন আমরা মাসেল স্পিন্ডলের স্ট্রাকচার নিয়ে আমরা কিছু কথা বলবো। আসলে মাসেল স্পিন্ডলের স্ট্রাকচারে কি আছে, তার আগে আমরা জেনে দিই একটা মাসেলের মধ্যে কি কি থাকে। মাসেলের ভিতরে মাসেল ফাইবার থাকে, এটা হচ্ছে সোজা কথা। এখন দুই ধরনের মাসেল ফাইবার আছে, তাই না? আমরা বলি এক্সট্রাফিউজাল ফাইবার এন্ড ইন্ট্রাফিউজাল ফাইবার। এখন কেন এই নামটা ইন্ট্রাফিউজাল বললাম এবং এক্সট্রাফিউজাল বললাম? দেখা যাচ্ছে যে 3 থেকে 12টা হ্যাঁ প্যারালালি অ্যারেঞ্জড কতগুলো ফাইবার, যেটা কিনা একটা ফুসিফর্ম অথবা স্পিন্ডল শেপ কানেকটিভ টিস্যু শীট দ্বারা কভার করা থাকে মাসেলের বেলিতে। যেহেতু এরা একটা কানেকটিভ টিস্যু শীতের মধ্যে এনক্লোজড আছে, এই জন্য এদেরকে বলছি ইন্ট্রাফিউজাল ফাইবার। ওকে, আর এই শীত বা ক্যাপসুলের বাইরে যে ফাইবার আছে সেইগুলোই আসলে এক্সট্রাফিউজাল ফাইবার। তাহলে সোজা কথা, আমরা কি কেন ইন্ট্রাফিউজাল এবং এক্সট্রাফিউজাল বললাম সেটা বোঝা গেল কিনা? আচ্ছা, এটাই আমি এখানে লিখছি, দেখেন ইন্ট্রাফিউজাল ফাইবার actually parallelly arranged 3 to 12 interfusal fiber, and they are enclosed in a connective tissue capsule, and this capsule actually differentiate the spindle fiber, that means intrafusal fiber, from the surrounding extrafusal fiber। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যে মাসেল কন্ট্রাকশনের কথা বলি, সেখানে কন্ট্রাকশন কিন্তু মেইনলি এক্সট্রাফিউজাল ফাইবারটাই হচ্ছে মেইন কি কন্ট্রাকটাইল ইউনিট, তাই না?
ওকে, দেন তারপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে একটু স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট আমাদের জানতে হবে। এই ইন্ট্রাফিউজাল যে 3 to 12 প্যারালালি অ্যারেঞ্জড, হ্যাঁ, যে ইন্ট্রাফিউজাল ফাইবারগুলি আছে এগুলো অন দেয়ার বোথ এন্ড দে আর কানেক্টেড টু দ্য টেন্ডন। তাদের যে পেরিফেরাল পার্ট বা পয়েন্টেড এন্ড তারা কোথায় কানেকশন থাকবে, তারা টেন্ডনের সাথে কানেকশন থাকবে এবং এই এন্ডের দিকে তারা এক্সট্রা ফিউজাল ফাইবারের সাথেও, যে এক্সট্রা ফিউজাল ফাইবারের গায়ে যে ক্যাপসুলটা লেগে আছে সেই ক্যাপসুলের সাথেও অ্যাটাচ থাকবে। এই স্পেশাল অ্যাটাচমেন্টের একটা ইম্পর্টেন্স আছে। সেটা কি? ইম্পর্টেন্সটা হলো যখন আপনি মাসেলকে স্ট্রেচ করবেন বা একটা মাসেল যখন স্ট্রেচ হবে, এক্সট্রা ফিউজাল ফাইবার যখন স্ট্রেচ হবে, যেহেতু তার সাথে ইন্ট্রাফিউজাল ফাইবারটাও কি আছে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, দেন যেহেতু তারা কানেক্টেড আছে, তার মানে এক্সট্রা ফিউজাল ফাইবার যখন স্ট্রেচিং হবে, দ্যাট অলসো কজেস স্ট্রেচিং অফ দ্য ইন্ট্রাফিউজাল ফাইবার। ইন্ট্রাফিউজাল ফাইবারের কোন পার্টটা? পেরিফেরাল পার্টটা। ওকে, পেরিফেরাল পার্টটা যখন স্ট্রেচিং হবে, পেরিফেরাল পার্টে কিছু কন্ট্রাক্টাইল এলিমেন্ট থাকে, এই জন্য ইন্ট্রাফিউজালের ফাইবারের পেরিফেরাল পার্টটা কন্ট্রাক্ট করতে পারে। যখনই কন্ট্রাক্ট করবে তখন তারা কি করবে, ইন্ট্রাফিউজাল ফাইবারকে দুই পাশ থেকে দুই দিকে টান দিবে। যদি টান দেয় তাহলে মাঝখানে কি হবে, সেন্ট্রাল পোর্শনটার লেংথ ইনক্রিজ করবে কিনা খেয়াল করেন। দুই পাশ থেকে যদি পেরিফেরাল এন্ড দুই পাশ থেকে তারা কন্ট্রাক্ট করে টান দেয় তাহলে কিন্তু ইন্ট্রাফিউজাল ফাইবারের লেংথ বাড়বে। আর একটা জিনিস মনে রাখবে, ইন্ট্রাফিউজাল ফাইবারের লেংথ বাড়া মানেই হচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবার স্টিমুলেটেড হবে এবং এই যে সেন্ট্রাল পোর্শনটাই আসলে রিসেপ্টর হিসেবে কাজ করে, সেটাই আমি একটু পরেই দেখাবো। তো এখানে দেখেন আমি এটাই লিখেছি যে দিস স্পেশাল অ্যাটাচমেন্ট হেল্প দ্য স্পিন্ডল টু রেসপন্ড টু মাসেল স্ট্রেচ। কেন স্ট্রেস বললাম? কারণ আপনারা যারা ফার্স্ট প্রপ পরীক্ষার্থী তারা কিন্তু জানেন একটা স্ট্রেস রিফ্লেক্স নামে খুবই গুরুত্বপূর্ণ একটা রিফ্লেক্স আছে, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই রিফ্লেক্স নিয়ে এক্সামিনাররা নানান ভাবে ঘাটাঘাটি করে। হ্যাঁ, সো আমাদের যেন ভুল না হয়, তাহলে একটা জিনিস আমি বলে রাখি যে এই যে স্ট্রেস রিফ্লেক্সে, তাহলে রিসিপ্টর হিসেবে স্ট্রেস রিফ্লেক্সের রিসিপ্টরটাকে মাসেল স্পিন্ডল। যে কোনো স্ট্রেস মানে রিফ্লেক্স মানেই তার রিসিপ্টর কি, মাসেল স্পিন্ডল। কিন্তু দুঃখজনক কি জানেন, বাস্তব অভিজ্ঞতা যখন পরীক্ষা নেই, যখন ধরেন নি জার্ক করতেছে প্র্যাকটিক্যালে, হ্যাঁ, তো বললাম এই বলতো নি জার্কের রিসেপ্টরটা বলতো বা এটা রিফ্লেক্স আর্ক বলো, তো আর্ক বলতে গেলে শুরুতেই তো রিসেপ্টর আসে। তখন ছাত্রছাত্রীরা কেন জানি ভুল করে হয়তো বা টেনশনেও হতে পারে খুট করে বলে ফেলে গোলজি টেন্ডন অর্গান। হ্যাঁ, তা আমার কাছে মনে হয় এটা হয়তো বা ছাত্ররা ভুল করে বা টেনশনেই বলে, কারণ এত কিছু পড়ার পরে এই জায়গাটা ভুল করার কথা না। এটা তাদের আসলে বলবো যে টেনশনের কারণে এটা হয়। ওকে, তো তারপরেও কিন্তু এই জায়গাটা ভুল করা যাবে না, কারণ হচ্ছে এক্সামিনাররা এই জিনিসটা ভুল করলে মাইন্ড করে। হ্যাঁ, এই জন্য আমরা একটু সতর্ক থাকবো আর একটু সতর্ক হবো এই জায়গাগুলোতে। তো যাই হোক, এখন আমরা একটু মাসেল স্পিন্ডলটা অ্যাজ এ হোল যদি আমরা স্ট্রাকচারটা দেখি, যেই কথা আমি এতক্ষণ বললাম সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মাসেলের বেলির যে সেন্ট্রাল পোর্শনে যে প্যারালাল যে ফাইবারগুলি দেখতে পাচ্ছেন, দিজ আর অ্যাকচুয়ালি দ্য ইন্ট্রাফিউজাল ফাইবার। এবং এই ইন্ট্রাফিউজাল ফাইবারের চারদিকে এটা কাভার্ড করা আছে, দেখেন একটা কানেকটিভ টিস্যু শীট দ্বারা এটা কাভার্ড করা, এবং শীটটা কিছুটা শেপটা হচ্ছে ফুসিফর্ম বা স্পিন্ডল শেপ। এই জন্য কিন্তু নামটা হয়েছে কি, মাসেল স্পিন্ডল। ওকে, স্পিন্ডল মানে হচ্ছে মাকু আকৃতির। এবং এই ইন্ট্রাফিউজাল ফাইবারের যে পেরিফেরাল এন্ড বা টার্মিনাল এন্ড দেখেন, আলটিমেটলি তারা কিন্তু এক্সট্রাফিউজাল ফাইবার এর সাথে অ্যাটাচ হয়ে গেছে ক্যাপসুলের সাথে, এবং আলটিমেটলি টেন্ডনের সাথেও এর অ্যাটাচ থাকে। হ্যাঁ, অর্থাৎ টেন্ডনে যদি আপনি ট্যাপ করেন, টেন্ডনকে স্ট্রেচ করেন, তাহলে কিন্তু সেটা কিছুটা টেন্ডন স্ট্রেচিং এর কারণে এই ইন্ট্রাফিউজাল ফাইবারের পেরিফেরাল পোরশনটা কি হবে, স্ট্রেচিং এর কন্ট্রাক্ট করবে এবং সেন্ট্রাল পোরশন আলটিমেটলি ডিস্টর্টেড হবে, এন্ড দ্যাট উইল জেনারেট দ্য অ্যাকশন পটেনশিয়াল। আমার মনে হয় বুঝতে পারছেন। আর ইন্ট্রাফিউজালের কাভারিংটা আছে যে শীতের বাইরে যে এটা দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এক্সট্রাফিউজাল ফাইবার, যেটাই আসলে অ্যাকচুয়াল যে মাসেল কন্ট্রাকশন হবে কিন্তু এই এক্সট্রাফিউজাল ফাইবারে। ওকে, সো এখানে এটাই আমি যেটা বললাম, দেখাচ্ছি যে সেন্ট্রাল পোর্শন অফ দ্য ইন্ট্রাফিউজাল ফাইবার ডাজ নট কন্ট্রাক্ট বিকজ ইট হ্যাজ অনলি ফিউ অর নো অ্যাক্টিন এন্ড মায়োসিন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। সেন্ট্রাল পোর্শনে কোনো অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্ট থাকে না, যেটা আপনারা জানেন অ্যাক্টিন মায়োসিন হচ্ছে কন্ট্রাক্টাইল এলিমেন্ট। তো ইন্ট্রাফিউজাল ফাইবারের সেন্ট্রাল পোর্শনে এই ফিলামেন্ট গুলো থাকে না, বা থাকলেও ভেরি ফিউ।
এজন্য সেন্ট্রাল পোর্শন কন্ট্রাক্ট করবে না। সো দিস পোর্শন অনলি অ্যাক্টস এজ এ রিসেপ্টর। ওকে, বাট the end portion বা peripheral portion of intrafusal fiber they can contract. The discharge from the gamma motor neuron causes contraction of the intrafusal fiber. আসলে peripheral portion এ একটু পরে আমি ইনারভেশনটা দেখাবো। যদি peripheral portionটা যখনই স্টিমুলেটেড হবে তখন তারা কন্ট্রাক্ট করবে, যেটা অলরেডি বলছি যে peripheral portion এ কি থাকে, সেখানে কিন্তু অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্ট থাকে, এজন্য তারা কন্ট্রাক্ট করতে পারে। ওকে, এখন আমরা আরেকটু যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি, এখন আমরা জাস্ট দেখতে পারতেছি যে প্যারালাল ইন্ট্রাফিউজাল ফাইবারগুলি আছে। তো আরেকটু ম্যাগনিফাই করে দেখি আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি সেখানে মাসেলের ভিতরে দুই ধরনের ইন্ট্রাফিউজাল ফাইবার থাকে। হ্যাঁ, একটাকে বলি হচ্ছে নিউক্লিয়ার ব্যাক ফাইবার, আর একটাকে বলছি আমরা নিউক্লিয়ার চেইন ফাইবার। এইখানে যদি আপনারা ছবিটা খেয়াল করেন খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখেন যে প্রথম যে ফাইবারটা, দেখেন এই ফাইবারটা ডায়ামিটারটা একটু মোটা এবং এটার যে সেন্ট্রাল পোর্শন আছে সেই পোর্শনটা কিন্তু কি ডাইলেটেড, একটা ব্যাগের মতো, একটা থলির মতো, যেখানে দেখেন অনেকগুলো নিউক্লিয়াস কি আছে এখানে অ্যাগ্রিগেট হয়েছে, অর্থাৎ ব্যাগ অফ নিউক্লিয়াস। হ্যাঁ, এই জন্য এই ফাইবারটার নাম হচ্ছে নিউক্লিয়ার ব্যাক ফাইবার। আর নিচে যে ফাইবারটা দেখতে পাচ্ছেন সেটা দেখেন একেবারে স্ট্রেইট এবং একটু ন্যারো, এবং নিউক্লিয়াস গুলি থ্রু আউট দ্য চেন এটা নিউক্লিয়াস গুলো ডিস্ট্রিবিউশন করা আছে। এই জন্য এই ফাইবারটার নাম হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার। ওকে, তাহলে কয় ধরনের ইন্ট্রাফিউজাল ফাইবার আছে? দুই ধরনের, নিউক্লিয়ার ব্যাক ফাইবার এন্ড নিউক্লিয়ার চেইন ফাইবার। সেটাই আমরা বলেছি, এখানে উপরে সেই দেখানো হয়েছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে ইউজুয়ালি একটা মাসেল স্পিন্ডলে 2 to 3 নিউক্লিয়ার ব্যাক ফাইবার থাকে। ওকে, আর চেইন ফাইবার থাকে হচ্ছে 5টা। কি বললাম? একটা সিঙ্গেল মাসেল স্পিন্ডলে 2 থেকে 3টা নিউক্লিয়ার ব্যাক ফাইবার থাকবে, আর 5টা বা আরো বেশি চেইন ফাইবার থাকবে, তাই না? আচ্ছা, আরেকটা ইনফরমেশন হচ্ছে নিউক্লিয়ার যে ব্যাক ফাইবার গুলো, এটার একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে দে ক্যান ডিটেক্ট দ্য রেট অফ চেঞ্জ ইন মাসেল লেংথ, ফাস্ট অ্যান্ড ডাইনামিক চেঞ্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাসেল স্পিন্ডলের ফাংশন বুঝতে হলে এই কথাগুলো বুঝতে হবে যে ডিটেক্ট দ্য রেট অফ চেঞ্জ ইন দ্য মাসেল। মাসেলের লেংথের যখন র্যাপিড বা ফাস্ট চেঞ্জ হয় সেটাকে আমরা কি বলছি? ডাইনামিক চেঞ্জ। হ্যাঁ, তখন কিন্তু এই ফাইবারগুলি কি হবে? এই ফাইবারগুলো কিন্তু আলটিমেটলি এখান থেকে ইনফরমেশন পাঠাবে। সো এই ফাইবারগুলির কাজ কি? ব্যাক ফাইবারের খুবই বেসিক একটা ফাংশন হচ্ছে তারা কি করতে পারে, তারা মাসেল ফাইবারের যে র্যাপিড চেঞ্জ বা লেংথের যে র্যাপিড চেঞ্জ অফ লেংথ এটাকে ডিটেক্ট করবে। এই জন্য এই ফাংশনটাকে বলছে ডাইনামিক ফাংশন। ওকে, আর নিউক্লিয়ার চেইন ফাইবার যেটা, সেটা হচ্ছে দে ক্যান ডিটেক্ট দ্য স্ট্যাটিক চেঞ্জ বা কন্টিনিউয়াস যে লেংথটা থাকতেছে, হ্যাঁ, সেটাকে আমরা বলছি স্ট্যাটিক চেঞ্জ। ওকে, সো দুই ধরনের ফাইবার পেয়ে গেলাম আমরা, ব্যাক ফাইবার এবং চেইন ফাইবার। ব্যাক ফাইবার ইউজুয়ালি কয়টা থাকছে? 2 থেকে 3টা একটা স্পিন্ডলে। চেইন ফাইবার কয়টা থাকছে? 5টা বা তারও বেশি থাকতে পারে। আচ্ছা, ব্যাক ফাইবারের মেইন বেসিক ফাংশন হচ্ছে তাদের হচ্ছে ডাইনামিক ফাংশন, আর চেইন ফাইবারের বেসিক ফাংশন কি? দে ক্যান ডিটেক্ট দ্য স্ট্যাটিক চেঞ্জ ইন দ্য মাসেল লেংথ। ওকে, এখন আমরা চলে যাই ইনারভেশন। আচ্ছা, ইনারভেশনটা এই ছবিতেই আমি বলে দেই, যেটা আমি শুরুতেই বলছি আজকে। মাসেল স্পিন্ডলের একটা পিকুলিয়ার বা স্পেশাল ক্যারেক্টারিস্টিক যদি বলেন, সেটা হচ্ছে মাসেল স্পিন্ডল হ্যাজ গট বোথ সেন্সরি অ্যান্ড মোটর সাপ্লাই। হ্যাঁ, যেটা অন্যান্য রিসিপ্টরের সাথে শুধু সেন্সরি সাপ্লাই থাকে, এখানে দুইটাই আছে। তো আমরা শুরুতে সেন্সরি সাপ্লাইটা যদি দেখি বা সেন্সরি ইনারভেশন, সেখানে আমরা দুই ধরনের সেন্সরি বা এফারেন্ট ফাইবার বা এফারেন্ট নার্ভ পাবো। একটাকে বলছি হচ্ছে টাইপ 1A ফাইবার, আর একটা হচ্ছে টাইপ 2 ফাইবার। ওকে, আচ্ছা, টাইপ 1A ফাইবারের একটু পরিচয় দেই। আমরা তো ফাইবারের ক্লাসিফিকেশনটা শুরুতে আপনারা যারা পড়ছেন তাদের জানেন যে নরমালি আমাদের একটা ABCD ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ডায়ামিটার এন্ড কন্ডাকশন ভেলোসিটি। তো সেন্সরি ফিজিওলজিস্টরা আবার আরেকটা ক্লাসিফাই করছেন নার্ভ ফাইবারের। তারা আবার টাইপ 1, হ্যাঁ, টাইপ 1A, 1B, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। ওকে, যাই হোক, ক্লাসিফিকেশন এখন আমি পড়াবো না, তবে এখানে জাস্ট একটু পরিচয় দিই। টাইপ 1A ফাইবার যদি খেয়াল করেন, এই ফাইবারটা কিন্তু এই ডায়ামিটারটা
এইখানে যে টাইপ 2 ফাইবার তার পাশেই দেখা যাচ্ছে তার চেয়ে কিন্তু একটু মোটা, তাই না? তার মানে এটা ডায়ামিটার বেশি, এবং এইটার ডায়ামিটার হচ্ছে ওই যে আপনার যে এবিসিডি ক্লাসিফিকেশনের যে এ আলফা ফাইবারের যে ডায়ামিটার না, প্রায় 12 থেকে 20 মাইক্রোমিটার, হ্যাঁ সেটার। এই জন্য এই 1A ফাইবারটা কিন্তু অ্যাকর্ডিং টু যদি ডায়ামিটার আপনি ক্লাসিফাই করেন তাহলে এটা 1A এ আলফা ফাইবারের মধ্যে পড়বে। কথা বোঝা গেল? আচ্ছা, আর টাইপ 2 যে ফাইবারটা দেখতে পাচ্ছেন এটার ডায়ামিটার হচ্ছে 6 মাইক্রোমিটার, লাইক দ্যাট 3 to 6 মাইক্রোমিটার। এইটা পড়বে হচ্ছে ওই এবিসিডি ক্লাসিফিকেশনের এ বিটা ফাইবারের টাইপে পড়বে। আমি বোঝাতে পারলাম কিনা? ওকে, জাস্ট লিভ ইট। তাহলে আমরা দুই ধরনের ফাইবার পেলাম, যে টাইপ 1A ফাইবার এবং টাইপ 2 ফাইবার। এখন দেখি এখানে যদি খেয়াল করেন যে টাইপ 1A ফাইবারটা ইন্ট্রাফিউজাল ফাইবারের সেন্ট্রাল পোরশন, যেটা বোথ ব্যাক ফাইবার এবং চেন ফাইবারের সেন্ট্রাল পোরশনটাকে এইভাবে কি স্পাইরালি কি করে আছে, পেঁচায় পেঁচায় সেখানে অ্যাটাচমেন্ট আছে। যেহেতু এরকম স্পাইরালি তারা ইনারভেট করছে, এই জন্য এই এন্ডিংটা, এই নার্ভ এন্ডিংটার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, বা এই সেন্সরি এন্ডিং যেটাকে বলা হচ্ছে অ্যানুলো স্পাইরাল রিং, হ্যাঁ, অথবা প্রাইমারি সেন্সরি এন্ডিং। কথা ক্লিয়ার কিনা? কেন অ্যানুলো স্পাইরাল? এটা এরকম পেঁচায় পেঁচায় স্পাইরালি অ্যানুলার মানে শেপে এটা ইনারভেট করা আছে, এই জন্য এটার নাম হলো অ্যানুলো স্পাইরাল এন্ডিং অর প্রাইমারি এন্ডিং। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা টাইপ 2 ফাইবারটা যদি দেখি, সেখানে দেখেন এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন এইটার যে নার্ভ ফাইবারের ফাইনাল যখন যেখানে এন্ড হয়েছে, এখানে কিন্তু আর ওইভাবে স্পাইরালি পেঁচানো না, হ্যাঁ, এটা জাস্ট একটা ফ্লাওয়ারের মতো এটা স্প্রেড হয়ে গেছে। এই জন্য এই এন্ডিংটার নাম হচ্ছে ফ্লাওয়ার স্প্রে এন্ডিং, অথবা সেকেন্ডারি এন্ডিংও বলা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এই টাইপ 2 ফাইবারটা শুধুমাত্র নিউক্লিয়ার চেন ফাইবারে ইনারভেট করবে। কোথায় কানেকশন আছে? নিউক্লিয়ার চেন ফাইবার। দেখেন ব্যাক ফাইবারের সাথে এটার কানেকশন নাই, কিন্তু যেটা প্রাইমারি এফারেন্ট বা প্রাইমারি এন্ডিং সেটা কিন্তু বোথ ব্যাক ফাইবার এবং চেন ফাইবারকে ইনারভেট করেছে। ওকে, এটা গেল হচ্ছে সেন্সরি ইনারভেশন। আচ্ছা, আর মোটর ইনারভেশন এখানে মেইনলি হচ্ছে গামা মোটর নিউরন। ওকে, গামা মোটর নিউরনটা দেখেন এই ইন্ট্রাফিউজাল ফাইবারের যে পেরিফেরাল পার্ট, হ্যাঁ, সেখানে এই গামা মোটর নিউরনটা সাপ্লাই দিবে। এখানে দুই ধরনের গামা, এখানেও আমরা দুই ধরনের গামা মোটর নিউরন পাবো। যেগুলো ব্যাক ফাইবার, সেখানে যে গামা মোটর সাপ্লাইটা আছে সেটার নাম হচ্ছে ডাইনামিক গামা মোটর ফাইবার, যেহেতু এই ফাইবারটাই কি ডাইনামিক ফাইবার আমরা বলছি, তাই না? আচ্ছা, তাহলে এইখানে যে গামা মোটর সাপ্লাই আছে সেটা কি ডাইনামিক গামা মোটর ফাইবার। আচ্ছা, এটা সেন ফাইবার, এটারে কি বলছিলাম? স্ট্যাটিক। তাহলে এটা কি স্ট্যাটিক গামা মোটর ফাইবার। ওকে, এদের কাজ স্ট্যাটিক ফাংশন, আর এটা হচ্ছে ডাইনামিক ফাংশন। ওকে, সো ডাইনামিক গামা মোটর যে এন্ডিং, এটার নাম হচ্ছে প্লেট এন্ডিং, আর যেটা হচ্ছে স্ট্যাটিক গামা মোটর যেখানে ইনারভেশন আছে সেটাকে বলছে ট্রেইল এন্ডিং। তাহলে আরো দুইটা এন্ডিং আমরা শিখলাম। মোটর এন্ডিং কয় ধরনের? দুইটা আছে, একটা আছে প্লেট এন্ডিং আর একটা আছে ট্রেইল এন্ডিং। প্লেট এন্ডিং কোনটা? যেটা হচ্ছে ডাইনামিক এন্ডিং, অর্থাৎ নিউক্লিয়ার ব্যাক ফাইবারে যেটা কানেকশন। আর ট্রেইল এন্ডিং কোনটা? নিউক্লিয়ার চেইন ফাইবারের সাথে গামা মোটর নিউরনের যে কানেকশন, তাই না? আচ্ছা, আর এদের অবস্থান কি ইন্ট্রাফিউজাল ফাইবারের সেন্ট্রাল পার্টে না পেরিফেরাল পার্টে? পেরিফেরাল পার্টে। আচ্ছা, সেন্ট্রাল পার্টে ইনারভেশন করছে কে? টাইপ 1A ফাইবার। এটার নাম কি? নাম হচ্ছে অ্যানুলো স্পাইরাল রিং অথবা প্রাইমারি এন্ডিং। আচ্ছা, প্যারাসেন্ট্রাল পার্টে যে সেন্সরি এন্ডিং আছে সেটার নাম কি? এটা টাইপ 2 ফাইবার। আচ্ছা, এটা কি দুইটা ফাইবারকেই চেন ব্যাক দুইটাকে ইনারভেট করছে নাকি একটাকে? না, এটা শুধু চেন ফাইবারকে ইনারভেট করবে। তাহলে এটার নাম কি? সেকেন্ডারি এন্ডিং। আমার কথা ক্লিয়ার কিনা? ওকে, এটা যদি ক্লিয়ার হয় আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ইনারভেশন গুলো জাস্ট এখানে আমি যেটা বললাম সেটাই আসলে এখানে লেখা আছে। এখানে দেখেন সেন্সরি ইনারভেশন দুই ধরনের ফাইবারের কথা, টাইপ 1A 2A, এবং 1Aটাকে আমি বলেছি এটা এ আলফা ফাইবার, যেটা ডায়ামিটার 12 থেকে 20 মাইক্রোমিটার। দেন দা টাইপ 2, যেটাকে আমরা টাইপ 2 আসলে এ বিটা, যেটার ডায়ামিটার 6 to 12। ওকে, আমি মনে হয় 3 to 6, সরি আমি বলছিলাম তখন, এটা 6 to 12 লাইক দ্যাট। এন্ড তাহলে ফাস্টার কন্ডাকশন কোনটাতে হবে? ফাস্ট কন্ডাকশন খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু টাইপ 1 এর ডায়ামিটারটা বেশি, তাহলে ফাস্ট কন্ডাকশন কিন্তু টাইপ 1 দিয়ে হবে। এই জন্য বলছি ডাইনামিক
হ্যাঁ, তাহলে টাইপ 1 এর রেসপন্সটা কেমন হবে? ডাইনামিক রেসপন্স, যখন খুব ফাস্ট কন্ডাকশন হবে, তাই না? র্যাপিড, ভেলোসিটিটা যখন খুব বেশি থাকবে। ওকে, এখন আমরা সেন্সরি দুইটা এন্ডিং পেয়ে গেছি, প্রাইমারি এন্ডিং বলছি একটাকে বলছি সেকেন্ডারি এন্ডিং, তাই না? প্রাইমারি এন্ডিং এর নাম দেখেন অ্যানালোস্পাইরালিং, আমি অলরেডি বলে ফেলেছি, এখন জাস্ট আমি দ্রুত বলে যাচ্ছি। আর 1A afferent are very sensitive to the velocity of the change in the muscle length and they provide information about the speed of movement, যেটাকে ডাইনামিক রেসপন্স। ডেফিনেটলি আমি কিন্তু ব্যাক ফাইবারকে প্রথমেই বলছি এদের ফাংশন হচ্ছে ডাইনামিক, সো এখানকার যে ইনারভেশন সেটার কাজও কি? ডাইনামিক রেসপন্স। হ্যাঁ, যখন মাসেলের লেংথ খুব দ্রুত পরিবর্তন হবে বা খুব স্পিডে ভেলোসিটি বেশি থাকবে, মাসেলের মুভমেন্ট খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, এটাকে বলে ডাইনামিক রেসপন্স করবে। ওকে, আচ্ছা, আর যেটা সেকেন্ডারি এন্ডিং, খেয়াল করে দেখেন, এটা অলরেডি আমি বলা হয়ে গেছে, টাইপ 2 ফাইবার, এটার একটা নাম হচ্ছে ফ্লাওয়ার স্প্রে এন্ডিং। হ্যাঁ, এটা দেখেন নিউক্লিয়ার চেইন ফাইবারে শুধু থাকবে এবং প্যারাসেন্ট্রাল পার্টে থাকতেছে। ওকে, এবং দা স্টেডি স্টেট, যখন টনিক অ্যাক্টিভিটি হবে of the group 1A and 2 afferent provide information on the steady state length of the muscle, এটাকে বলছে স্ট্যাটিক রেসপন্স। আসলে যখন ডাইনামিক রেসপন্সটা ওভার হয়ে গেল, ডাইনামিক রেসপন্স পারসিস্ট করবে, খুব খেয়াল করেন, ডাইনামিক রেসপন্স পারসিস্ট করবে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। হ্যাঁ, আপনি খেয়াল করেন, একটা গাড়ি শুরুতে যখন স্থির অবস্থায় থাকে, যখন আপনি স্টার্ট দেন, গাড়িটা যখন শুরুতে যখন চলা হবে, তখন কিন্তু একটু সাডেন র্যাপিড কি হয়, তার ভেলোসিটিটা বেড়ে যায়। এই সময়টা কিন্তু ডাইনামিক, এরপরে কিন্তু ধীরে ধীরে কি একটা নির্দিষ্ট গতিতে গাড়িটা চলতে থাকে, সেই সময় কিন্তু ওইটাকে বলছে স্ট্যাটিক। ঠিক তেমনি মাসেলের লেংথ যদি সাডেন যখন শুরুতে যে র্যাপিড মুভমেন্টটা হবে, যে লেংথটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে ডাইনামিক। কিন্তু এই ডাইনামিক রেসপন্সটা ইট উইল পারসিস্ট ফর ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, দেন পরবর্তী সময় যে রেসপন্সটা সেটা হচ্ছে স্ট্যাটিক রেসপন্স। স্ট্যাটিক রেসপন্সের গুরুত্ব আছে, নয়তো ডাইনামিক রেসপন্স হয়ে গেলে এরপরে যদি স্ট্যাটিক রেসপন্স না হয়, তাহলে গাড়িটা কি সাডেন আবার কি থেমে যাবে। খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু একটা জার্কিং হবে। হ্যাঁ, আপনি গাড়িটা ছাড়লেন, চলা শুরু হলো, আবার থেমে গেল, জার্কিং হলো, তাহলে আপনার মুভমেন্ট মাসেলে কিন্তু জার্কিং হবে। কেন হয় না? এই যে ডাইনামিক রেসপন্স এবং স্ট্যাটিক রেসপন্স, একটু মাথা খাটাইতে হবে। আচ্ছা, এখন আসেন মোটর ইনারভেশন, আমি ছবিতে দেখাইছি, জাস্ট একটু মিলায় আনেন। এখানে দেখেন স্পিন্ডলস আর ইনারভেটেড বাই সেপারেট সেট অফ মোটর নিউরন। সেপারেট সেট মানে দুইটা, একটা ডাইনামিক ফাইবারের জন্য আমরা বলছি যেটা আছে গামা ডি বলছি, যেটা নিউক্লিয়ার ব্যাক ফাইবারে সাপ্লাই দিচ্ছে, এবং তাদের ওই এন্ডিংটার নাম হচ্ছে প্লেট এন্ডিং, এবং ফাংশনালি অলরেডি বুঝে ফেলেছেন এটা হচ্ছে ডাইনামিক গামা ইফারেন্ট। ওকে, এনহ্যান্স ডাইনামিক রেসপন্সটাকে এনহ্যান্স করতেছে। আর যেটা চেইন ফাইবারে ইনারভেট করছে, যে মোটর ইনারভেশন, সেটাকে আমরা বলতেছি যে গামা এস, এবং এটার টার্মিনালটাকে আমরা বলছি ট্রেইল এন্ডিং। তাহলে এদের রেসপন্স গিয়া কি কাজ কি? স্ট্যাটিক, তাই না? তো তারা কি করবে? এনহ্যান্স দ্য স্ট্যাটিক রেসপন্স। কথা বোঝাতে পারলাম কিনা? ওকে, ফাইন। এখন আমরা চলে আসি তাহলে মাসেল স্পিন্ডলের আমরা ফাংশনটা আবার একটু চিন্তা করি, যে মাসেল স্পিন্ডল কি করতেছে। বেসিক ফাংশন আমরা জেনে গেছি, তারা হচ্ছে মাসেলের এবং জয়েন্টের পজিশন যে পরিবর্তন বা মাসেলের লেংথের যে পরিবর্তন আছে, এগুলা তারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফিডব্যাক দিচ্ছে। ওকে, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেই অনুসারে আবার আউটপুট পাঠাচ্ছে। তাহলে আলটিমেটলি আসলে যদি আমি শুরুতেই বলছি যে আপনি যদি মাসেলকে স্ট্রেচ করেন, তাহলে কিন্তু এই মাসেল স্পিন্ডল কি হবে? স্ট্রেচিং হবে এবং স্টিমুলেটেড হবে। তখন একটা মাসেলের রিফ্লেক্স কন্ট্রাকশন করবে, তাই না? সেটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রেস রিফ্লেক্স। হ্যাঁ, একটা মাসেলে স্ট্রেস করলেন, ইন রেসপন্স এই মাসেলটা কি করলো? কন্ট্রাক্ট করলো। দিস ইজ স্ট্রেস রিফ্লেক্স। সো এই স্ট্রেস রিফ্লেক্সটা শুরু হচ্ছে কিভাবে? আসলে আলটিমেটলি রিসেপ্টর অর্গানটা কি, কে স্টিমুলেটেড, কাকে স্টিমুলেট করতে হবে? যদি আপনি মাসেল স্পিন্ডলকে স্টিমুলেট করেন, হ্যাঁ, তাহলে আলটিমেটলি কি হবে? মাসেলটা রিফ্লেক্স কন্ট্রাকশন করবে। দিস ইজ স্ট্রেস রিফ্লেক্স। তাহলে আমরা খুব সহজে বলতে পারি ইট ফর্মস দ্য রিসেপ্টর অর্গান ফর স্ট্রেস রিফ্লেক্স। যে কোনো স্ট্রেস রিফ্লেক্স কোনগুলা? টেন্ডন রিফ্লেক্স বা ডিপ রিফ্লেক্স আপনারা যেগুলোকে বলেছেন, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপ জার্ক, ট্রাইসেপ জার্ক, যত এই ধরনের জার্ক আছে বা টেন্ডন জার্ক আমরা ক্লিনিক্যালি এটা পারফর্ম করি। তাহলে এইগুলো সব রিসেপ্টর যদি জিজ্ঞেস করা হয় কোনটা, আপনি এক কথায় কি উত্তর দিবেন? গোলজি টেন্ডন অর্গান? সর্বনাশ, এটা ভুলেও বলা যাবে না, বলতে হবে কি? মাসেল স্পিন্ডল। ওকে, ভেরি গুড। দেন আমরা চলে যাই আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে মাসেল স্পিন্ডলের, দে প্লেস a very important role in maintaining the muscle tone.
মাসেল টোন মেইনটেনেন্সে কিন্তু এই মাসেল স্পিন্ডলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আসলে সেটা পড়ানোর জন্যই আমি আজকে আপনাদের সাথে কথা বলতে বসছি, এবং সেটা বোঝার জন্যই আসলে এই বেসিক মাসেল স্পিন্ডল সম্পর্কে আমরা এতগুলো কথা বলে নিলাম। তাহলে খুব কমন দুটি ইম্পর্টেন্ট ফাংশন অফ মাসেল স্পিন্ডল যদি বলি, তারা একটা রিসিপ্টর অর্গান ফর এক্সপ্রেস রিফ্লেক্স, তাই না? ওকে, আরেকটা হচ্ছে they are playing the vital role in maintenance of muscle tone. ওকে, আচ্ছা, তাহলে এখানে জাস্ট আমি একটা টোনের ডেফিনেশন দিছি। টোন মানে সিম্পল কথায় আমরা জানি, হ্যাঁ, যে ইট ইজ এ স্টেট অফ পার্শিয়াল কন্ট্রাকশন অফ দ্য মাসেল। হ্যাঁ, একটা মাসেল যদি বেশি হাইপার কি টোন বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে, টিটেনাইজড হয়ে যাবে। আবার বেশি রিল্যাক্স করে গেলে সেটা ফ্ল্যাসিড হয়ে যাচ্ছে, তাই না? তো মাঝামাঝি একটা মানে পার্শিয়াল কন্ট্রাক্টাইল স্টেটে যেটা বজায় রেখে সেটাকে আমরা বলতেছি টোন, তাই না? আর পরীক্ষার খাতায় লেখার জন্য সুন্দর করে ডেফিনেশনটা লিখবেন, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ প্রপার্টি অফ মাসেল ইন হুইচ এ স্টেডি or constant state of partial contraction is maintained in a muscle. ওকে, এটা হচ্ছে সাহিত্যের ভাষায় আপনার পরীক্ষার খাতায় লিখবেন। এখন আমি চলে যাই, আমি দুইটা ফাংশনের ভিতরে একটা ফাংশন বলছি স্ট্রেস রিফ্লেক্স। তাহলে আমি স্ট্রেস রিফ্লেক্সের খুব সিম্পল পাথওয়েটা বা ভেরি সিম্পল সার্কিটটা কিভাবে কাজ করতেছে স্ট্রেস রিফ্লেক্স সেটা দেখে নেই। আমাদের অলরেডি বেসিক পড়া শেষ, এখন আমরা জাস্ট মিলাই নেব। দেখেন এই যে একটা মাসেল, হ্যাঁ, মাসেলের এই যে বাইরে যেটা ফাইবার গুলো দেখতেছেন এটা আছে এক্সট্রাফিউজাল ফাইবার, আর সেন্ট্রালি মাসেলের বেলিতে যেটা দেখতেছেন এটা আছে মাসেল স্পিন্ডল, তাই না, যেটা হচ্ছে রিসেপ্টর অর্গান। এখন ধরেন এই মাসেলটাকে কি করা হলো, স্ট্রেচিং করা হলো, কোনোভাবে স্ট্রেচিং করা হলো। এখানে যদি টেন্ডনে আপনি ট্যাপ করেন তাও এই মাসেলটা স্ট্রেস হবে, বা সরাসরি মাসেলে আপনি স্ট্রেস করতে পারেন। যদি মাসেলকে আপনি এখানে স্ট্রেচ করা হয় তাহলে কি হবে, যেহেতু এই এক্সট্রাফিউজাল ফাইবারের প্যারালালি আবার কি আছে, ভিতরে ইন্ট্রাফিউজাল ফাইবার গুলো আছে, এবং শুরুতে আমি দেখাইছি ইন্ট্রাফিউজাল ফাইবার গুলো আবার এক্সট্রাফিউজালের সাথে এই এন্ডিং এ তারা কি আছে, কানেক্টেড আছে ক্যাপসুলের মাধ্যমে, এবং এই টেন্ডনের সাথেও কানেকশন আছে। তাহলে যখন এক্সট্রাফিউজাল ফাইবার গুলো স্ট্রেচিং হলো, আলটিমেটলি তারা কিন্তু এই ইন্ট্রাফিউজাল ফাইবারটাও কি আলটিমেটলি স্ট্রেচিং হলো। যখন এই সেন্ট্রাল পোর্শনটা স্ট্রেচিং হলো তখন এখান থেকে একটা অ্যাফারেন্ট সিগন্যাল বা একটা নার্ভ সিগন্যাল জেনারেশন হবে। সেই অ্যাফারেন্ট সিগন্যাল সেন্সরি যে অ্যাফারেন্ট ফাইবার আছে, কি কি ফাইবার আছে বলেন, কি কি ফাইবার আছে, টাইপ 1A এবং টাইপ 2A। আমি মাঝে মাঝে একটু আমার অন্য মোবাইল দিয়ে চেক করি আপনারা কি আমার সাথে আছেন কিনা। আপনারা কি আমার সাথে আছেন? আছেন, হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আসলে না থাকলে তো ভালো লাগে না, বুঝতে পারছেন, একা একা তো তাহলে মানুষ আমাকে পাগল বলবে যদি একা একা বক বক করতে থাকি। ওকে, একটু ধৈর্য করে থাকেন, যেহেতু নার্ভাস সিস্টেম আমি কিন্তু একটা ফিনিশ লাস্টের দিকে চলে আসছি। হ্যাঁ, ওকে, যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে যখনই এই স্পিন্ডলটা স্ট্রেচিং হলো, স্টিমুলেটেড হলো, এই অ্যাফারেন্ট সিগন্যালটা আলটিমেটলি সেন্সরি টাইপ 1A এবং টাইপ 2 ফাইবারের মাধ্যমে দেখেন স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র রোড দিয়ে ঢুকলো, ঢুকে সরাসরি একদম কোনো ডাইনে বামে কোনো তাকাতাকি নাই, সরাসরি গিয়ে অ্যান্টেরিয়র হর্নের যে আলফা মোটর নিউরন সেটার সাথে কি করবে, সিনাপস করবে এবং আলফা মোটর নিউরনকে স্টিমুলেট করবে। এই আলফা মোটর নিউরনটা এসে আলটিমেটলি এক্সট্রাফিউজাল ফাইবারকে সাপ্লাই দিবে, এবং এক্সট্রাফিউজাল ফাইবার কি করবে, কন্ট্রাকশন করবে। তাহলে দেখছেন, আপনি স্ট্রেস করলেন মাসেলে, সে আলটিমেটলি সেখান থেকে এই স্ট্রেসিং এর কারণে মাসেল স্পিন্ডলটা কি হলো, স্টিমুলেটেড হয়ে সেখান থেকে সেন্সরি সিগন্যাল পোস্টেরিয়র হর্ন দিয়ে ঢুকে সরাসরি অ্যান্টেরিয়র আলফা মোটর নিউরনের সাথে সিনাপস করলো, এবং আলফা মোটর নিউরন এক্সট্রাফিউজাল ফাইবারকে সাপ্লাই দিল। আমি কিন্তু শুরুতেই বলছি যে মেইন কন্ট্রাকশনটা করবে কিন্তু কি, মাসেলের এক্সট্রাফিউজাল ফাইবার। ওকে, আলটিমেটলি মাসেলটা কন্ট্রাক্ট করলো। তাহলে এই কন্ট্রাকশনটা কি আমরা বলতে পারি, রিফ্লেক্স কন্ট্রাকশন ইন রেসপন্স টু স্ট্রেস। এইটাই স্ট্রেস রিফ্লেক্স, নাকি খুব কঠিন স্ট্রেস রিফ্লেক্স? পরীক্ষার হলে যদি ছাত্রকে ধরা হয় এই বলো তো হোয়াট ইজ স্ট্রেস রিফ্লেক্স, হ্যাঁ, এখন আপনি যদি বলেন বাইরে এসে দেখ আমার স্যার কি কঠিন একটা প্রশ্ন ধরছে, স্ট্রেস রিফ্লেক্স ধরছে, তাহলে হবে না, বুঝতে পারছেন? এটা ভেরি সিম্পল। ওকে, এবং আপনারা সবাই পারেন, আমি জানি আপনারা এগুলো সব স্যার ম্যাডাম আমরা খুব সুন্দরভাবে পড়াই, কিন্তু এটা আমি সবসময় বিশ্বাস করি ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার হলে যায়
তারা কিন্তু না পড়াশোনা করে যায় না, আপনারা পড়াশোনা করে যান কিন্তু হয়তো বা টেনশনে, কারণ আমিও আপনাদের মতো ছাত্র ছিলাম, টেনশনের কারণে অনেক কিছু মাথা থেকে আউট হয়ে যায়। হ্যাঁ, তাই আমি চেষ্টা করি সবসময় ছাত্রছাত্রীদেরকে ওই পজিশন থেকে উদ্ধার করার আর কি, কিভাবে তাদেরকে হিন্টস টিন্স দিয়ে বের করে আনা যায়। তো আপনারা ঘাবড়াবেন না কখনোই, জাস্ট ফিজিওলজিটা আসলে কনসেপ্টের বিষয়। ওকে ওকে, যা হোক, আরেকটা জিনিস, এই স্ট্রেস রিফ্লেক্সের এই সার্কিট থেকে আপনারা দেখতে পারতেছেন যে স্ট্রেস রিফ্লেক্স কিন্তু এখানে সিনাপসের সংখ্যা কয়টা? একটা। তাহলে স্ট্রেস রিফ্লেক্স সবসময় কি মনোসিনাপটিক রিফ্লেক্স? হ্যাঁ, তাহলে পরীক্ষার হলে অনেক সময় স্যারেরা জিজ্ঞেস করে, এই বলো তো একটা মনোসিনাপটিক রিফ্লেক্সের উদাহরণ দাও তো। আপনি আগেতে বলে বলেছেন যে নিজার্ক, তাইলে তো ঝামেলা হয়ে গেল। উত্তর সঠিক আছে, তবে পরীক্ষার হলে করবেন, বলবেন যে স্ট্রেস রিফ্লেক্স। তখন স্যারে আবার আপনাকে আরেকটা প্রশ্ন করবে, এই বলো তো স্ট্রেস রিফ্লেক্স কি আছে, তাহলে আপনি আরেকটা প্রশ্নের উত্তর দিতে পারলেন। তাহলে তাই না? তাহলে আপনি আপনার দিকে আপনাকে এক্সামিনারকে নিয়ে গেলে, যেহেতু আপনি এই সম্পর্কে এগুলো কমন টপিক গুলো আপনি পড়ে যাবেন, হ্যাঁ, আপনার দিকে টানবেন, হ্যাঁ, এবং পকেটে রেখে রেখে উত্তর দিবেন। একবারে যদি সব ইনফরমেশন এক্সামিনারকে দিয়ে দেন, এটা অবশ্য খুব একটা ভালো মার্ক পাওয়ার জন্য ইয়ে না, আপনাকে খুব কি করতে হবে, ট্রিকি ওয়েতে আনসার করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে মনোসিনাপটিক রিফ্লেক্স, যে কোনো স্ট্রেস রিফ্লেক্স, এখন যদি বলি এই বলতো নিজার্ক কি মনোসিনাপটিক না ডাইসিনাপটিক, বাইসেপস জার্ক, অ্যাঙ্কেল জার্ক, সব যে কোনো টেন্ডন রিফ্লেক্স কি সব মনোসিনাপটিক রিফ্লেক্স। মনে থাকবে ইনশাআল্লাহ, আমাদের সবার মনে থাকবে। ওকে, তবে হ্যাঁ, এই যে দিস ইজ দ্য ভেরি সিম্পল সার্কিট, তবে এই স্ট্রেস রিফ্লেক্সের উপরে আমাদের যে হায়ার সেন্টারের কিন্তু এই স্ট্রেস রিফ্লেক্সের যে রেসপন্স, সেইটাকে মডিফাই করতে পারে। সেখানে কোনো গন্ডগোল হইলে এই রেসপন্সটাকে কম বেশি, কখনো এই রেসপন্সটা অ্যাবলিশ হইতে পারে, কখনো বা এটা এক্সাজারেটেড হইতে পারে, সেটা আমি লাস্টে আলোচনা করব। হ্যাঁ, কখনো আপনারা এক্সাজারেটেড বলেন, কখনো অ্যাবলিশড হতে পারে, তাই না? বলি না টেন্ডন রিফ্লেক্স এক্সাজারেটেড, হ্যাঁ, আবার বলি যে অ্যাবলিশড। যাই হোক, সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো, এখন যাচ্ছি না। তবে সিম্পল এই সার্কিটটা যদি বুঝে থাকেন অনেক আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এই যেই কথাগুলো বললাম এইগুলোই আসলে এই যে আমার যে এখানে ফ্লো চার্ট দেখাইছি এইটাই এখানে লেখা আছে। এই যে স্ট্রেচিং হলো, তো এইগুলো আমি আর এখন রিডিং করবো না, আমি আমার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, স্ট্রেস রিফ্লেক্স পড়া হয়ে গেল। এখন আমি যে মাসেল স্পিন্ডলের যে দ্বিতীয় যে 2 নাম্বার যে ইম্পর্টেন্ট ফাংশন, সেটা হচ্ছে মাসেল টোন। মাসেল টোনে তাহলে মাসেল স্পিন্ডলের ভূমিকাটা কি? হ্যাঁ, এইখানে মাসেল স্পিন্ডলের ভূমিকাটা ডাইরেক্ট না। আগে এইখানে যেমন দেখছেন মাসেল স্পিন্ডলটা এখানে ডাইরেক্ট ভূমিকা, তাই না? মাসেল স্পিন্ডল স্টিমুলেটেড হয়েছে সরাসরি আলফা মোটর নিউরনকে স্টিমুলেট করছে এবং এক্সট্রাফিজিয়াল ফাইবার কন্ট্রাক্ট করছে। এইখানে যদি একটু খেয়াল করে দেখেন, একটু ডিফারেন্ট। মাসেল টোনের যে সার্কিটটা, এই যে স্পাইনাল কর্ডের একটা এখানে ক্রস সেকশন দেখানো আছে, এই যে দেখেন যে এটা অ্যান্টেরিয়র হর্ন সেল, এবং অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে এই যে রেড কালার যে ইফারেন্ট দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো দিয়ে দেখানো আছে, খেয়াল করে, এইটা আসলে গামা মোটর নিউরন। এটা কি কোন নিউরন? গামা মোটর নিউরন। নরমালি এই অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে আপনি হায়ার সেন্টারের কন্ট্রোল বাদ দেন, উপর থেকে ধরেন এর উপরে এখন কোনো কন্ট্রোল নাই, না থাকলে এই অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে কন্টিনিউয়াস এক্সাইটেটরি অ্যাসিনক্রোনাস ডিসচার্জ হইতে থাকবে। তাহলে আমরা কিন্তু শুরুতে তাহলে স্ট্রাকচারে দেখাইছি যে গামা মোটর নিউরনটা কোথায় সাপ্লাই দিছে, মনে আছে? ইন্ট্রাফিউজাল ফাইবারের কি পেরিফেরাল পার্টে। ওকে, পেরিফেরাল পার্টে গামা মোটর নিউরন কি করছে? সাপ্লাই দিছে। তাহলে ওইখানে গিয়ে কি করতেছে? কি দুইটা এন্ডিং আছে না? চেন ফাইবারের জন্য কি বলছি? ট্রেইল এন্ডিং, আর ব্যাক ফাইবারের জন্য প্লেট এন্ডিং। মনে রাখেন না একটু, সোজা তো? আচ্ছা, তাহলে ওইখানে গিয়ে কি করতেছে? গামা মোটর কন্টিনিউয়াস এখান থেকে গিয়ে খোঁচাচ্ছে ইন্টারফিউজাল ফাইবারকে। খোঁচা করলে পেরিফেরাল পার্টে কি বলছি? কন্ট্রাক্টাইল এলিমেন্ট আছে, আমি কিন্তু শুরুতে বলে নিছি। সেন্ট্রাল পার্টে নাই, কিন্তু পেরিফেরাল পার্টে আছে। তাহলে ওইখানে যে পেরিফেরাল পার্টটা কি করবে? কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করলে দুই পাশ থেকে যদি ইন্ট্রাফিউজাল ফাইবারকে টান দেয়, তাহলে সেন্ট্রাল পোর্শনে কি হবে? স্ট্রেচিং হবে, সেন্ট্রাল পোর্শনের লেংথ ইনক্রিজ করবে। ইনক্রিজ করলে সেন্ট্রাল পোর্শনে ডিস্টরশনের কারণে আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হবে। এইখান থেকে অ্যাকশন পটেনশিয়ালটা চলে গেল এফারেন্ট ফাইবার। এইবার কিন্তু সেম এফারেন্ট ফাইবার আমরা জানি কি টাইপ 1A টাইপ 2 ফাইবার। দেখেন এই যে এখান থেকে মাসেল স্পিন্ডল থেকে এই যে দেখেন ব্লু কালারের যে ফাইবারটা,
2 নাম্বার দেওয়ায়, হ্যাঁ, এফারেন্ট ফাইবারটা চলে গেল, চলে গিয়ে আলটিমেটলি ডরসাল স্পাইনাল কর্ডের ডরসাল রুট দিয়ে ঢুকে সে কি করছে, অ্যান্টেরিয়র হর্নের আলফা মোটর নিউরনের সাথে কি করছে, সিনাপস করছে, ঠিক আছে। দেন আলফা মোটর থেকে আবার এই যে আলফা মোটরটা এসে ফাইনালি কি 3 নাম্বার যেটা আছে দেখেন, এই যে এক্সট্রা ফিউজাল ফাইবারকে কি করবে, স্টিমুলেট করবে এবং এক্সট্রা ফিউজাল ফাইবার কন্ট্রাক্ট করবে। ওকে, তার মানে এখানে দেখেন গামা মোটর কিন্তু সরাসরি এক্সট্রা ফিউজাল ফাইবারকে কি করলো না, তারা ইনডাইরেক্টলি আলফা মোটরের সাহায্যে কিন্তু তারা এক্সট্রা ফিউজাল ফাইবারকে কন্ট্রাকশন করাবে এবং দিস কন্ট্রাকশনের ম্যাগনিটিউডটা হবে অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ স্টিমুলেশন। স্টিমুলেশন যদি বেশি, গামা মোটর যদি বেশি বেশি স্টিমুলেশন হয় তাহলে বেশি কন্ট্রাকশন করবে, টোন বাড়বে। যদি অল্প স্ট্রেসিং হয়, হ্যাঁ, তাহলে এটা অল্প কন্ট্রাকশন করবে, টোন কমবে। এখন এইটাকে আবার ফার্দার হায়ার সেন্টার আবার এইটাকে অ্যাডজাস্ট করবে, কম বেশি করবে। ওকে, বাট দিস ইজ দা ভেরি বেশি সেগমেন্টাল, যে স্পাইনাল কর্ডের যে সেগমেন্টাল সার্কিট আছে, এইটা বুঝলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো আশা করি। সো দ্যাট ইজ হাউ মাসেল টোন ইজ প্রডিউসড। তাহলে এটা কিন্তু নরমালি অটোমেটিক্যালি স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে অটোমেটিক কন্টিনিউয়াস যে টনিক ডিসচার্জ, যারা কিনা কন্টিনিউয়াসলি মাসেল স্পিন্ডলকে কি করতেছে, স্ট্রেস করতেছে, ঠিক আছে। এবং সেই স্ট্রেসিং এর কারণে আলটিমেটলি মাসেল স্পিন্ডলটা সেন্সিটাইজড হচ্ছে, সেন্সিটাইজড হয়ে আলটিমেটলি সেন্সরি অ্যাফারেন্টের মাধ্যমে এটা স্পাইনাল কর্ড থেকে আলফা মোটরের সাথে সিনাপস করলো এবং মাসেল পার্শিয়াল কন্ট্রাকশন এবং টোন প্রডিউস করলো। ওকে ওকে, আর এই সার্কিটটাকে আবার খেয়াল করেন, এখানে যে ডিসেন্ডিং পাথওয়ে, এতদিন ধরে আমরা যেগুলো নিয়ে চিল্লাচিল্লি করছি সেইগুলো আর কি, ডিসেন্ডিং পাথওয়ে যেগুলি আছে, তারা এসে আবার ফার্দার দেখেন এই আলফা মোটর এবং গামা মোটর দুইটাকেই তারা কি করতে পারে, তারা মডিফাই করতে পারে। ওকে, সেই ইফেক্টটা আমরা একটু পরে পড়াবো। এবং মডিফাই করে তারা মাসেলের কন্ট্রাকশন বা মাসেলের যে টোন সেইটাকে কম বেশি করতে পারে। হ্যাঁ, দে আর দ্য রেগুলেটর। ওকে, তাহলে আমার মনে হয় মাসেল টোনের যেভাবে প্রোডাকশন হয় সেটার বেসিক সার্কিটটা আমরা বুঝে ফেলছি। ওকে, এখন যেই কথাগুলো আমি এতক্ষণ বকবক করলাম সেটাই আসলে এই পরীক্ষার খাতায় আমি ছাত্রদেরকে এইভাবে দিয়ে দিই, কারণ যারা এইভাবে লেখে আর কি। হ্যাঁ, টনিক ডিসচার্জ অফ দ্য গামা মোটর নিউরন, স্ট্রেসিং অফ দ্য মাসেল স্পিন্ডল, এফারেন্ট ইম্পালস গেল স্পাইনাল কর্ডে গেল, আলফা মোটরের সাথে সিনাপস করলো, ইফারেন্ট আবার কোথায় চলে আসলো, আলফা মোটরটা এসে এক্সট্রা ফিউজাল ফাইবারে সাপ্লাই দিছে, মাসেল কন্ট্রাকশন হয় এবং টোন প্রডিউস হয়েছে। ওকে, আচ্ছা, এখন আমরা একটা জিনিস আরেকটা সার্কিট দেখব। হ্যাঁ, আমরা স্ট্রেস রিফ্লেক্স করছি, ধরেন মাসেলকে স্ট্রেচ করলে এফারেন্ট সিগন্যাল চলে গেল, গিয়ে আলফা মোটরের সাথে কি করে, সিনাপস করে এবং আলফা মোটরের সাথে এক্সট্রা ফিউজাল ফাইবারকে কন্ট্রাক্ট করে এবং মাসেলের কি হচ্ছে, রিফ্লেক্স কন্ট্রাকশন, এটাকে বলে স্ট্রেস রিফ্লেক্স। ঠিক এর বিপরীত ঘটনা যদি হয় সেটাকে বলবো ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স। সেটা কেমন, আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ, ধরেন আপনার হাতে আমি, ওকে, আপনার হাতে ধরেন 10 কেজি ওজন দিলাম, যে বললাম যে আপনি এটা ধরে রাখেন, 10 কেজি ওজন দিলাম, তারপরে আরো 10 কেজি বাড়াইলাম, 20 কেজি করলাম, আরো 10 কেজি বাড়াইলাম, এখন যখন 30 কেজি, মানে ধরেন আপনি 20 কেজি পর্যন্ত, এরপরে যখন আরো 10 কেজি লোড দিচ্ছি, মানে আপনার যত লোড দিচ্ছি আপনার মাসেলের স্ট্রেচিং তত কি হচ্ছে, স্ট্রেচিং বাড়তেছে এবং আপনি ধরে রাখার চেষ্টা করতেছেন, মাসেলের টোন কিন্তু বাড়তেছে। কিন্তু একটা সময় যখন ধরেন আপনার হাতের ওজনটা 30 কেজি হয়ে গেল, তখন আপনি কি করবেন, হুট করে ছেড়ে দিবেন, জিনিসটা ফেলে দিবেন। তার মানে মাসেলটা কি হয়ে গেছে, রিল্যাক্স হয়ে গেছে। তারপরে আরো 10 কেজি বাড়াইলাম, 20 কেজি করলাম, আরো 10 কেজি বাড়াইলাম, এখন যখন আমি আসলে ঘটনা বোঝাতে চাচ্ছি যে মাসেলকে যখন এক্সেস স্ট্রেচিং হবে, হ্যাঁ, তখন এই এক্সেস টেনশন ডেভেলপ করার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। কি দুর্ঘটনা, সেটা হচ্ছে মাসেলটা আপনার যে বোনের সাথে অ্যাটাচমেন্ট ছিল বা টেন্ডনটা বোনের সাথে অ্যাটাচমেন্ট ছিল, সেই অ্যাটাচমেন্টটা ছিঁড়ে যেতে পারে, এত বেশি স্ট্রেচিং হচ্ছে, সেটাকে বলে অ্যাভালশন। অথবা মাসেল ফাইবারটাই কি হইতে পারে, ছিঁড়ে যেতে পারে, টিয়ারিং হতে পারে, মাসেলটা টিয়ার হয়ে যেতে পারে। সেইটা যাতে না হয় সেই জন্যই এইখানে ইনভার্স স্ট্রেস রিফ্লেক্সের ব্যবস্থা করা হয়েছে। সেটা কেমন, মাসেলে যখন এক্সেস
টেনশন ডেভেলপ করবে, হ্যাঁ, বা ডিউ টু এক্সেস স্ট্রেচিং, এইটা মাসেলের টেন্ডনে আবার কি করবে, যে ওই যে গোলজি টেন্ডন অর্গানের কথা বলছি, গোলজি টেন্ডন অর্গান তখন স্টিমুলেটেড হবে। হ্যাঁ, নরমালি কিন্তু তারা নরমাল টেনশনে তারা কিন্তু স্টিমুলেট হবে না, যখন এই এক্সেস ওভার স্ট্রেচিং হবে, ওকে, বা ওভার টেনশন ডেভেলপ হবে, তখন এই গোলজি টেন্ডন অর্গানটা কি হবে, স্টিমুলেটেড হবে। এবং এই গোলজি টেন্ডন অর্গান থেকে টাইপ 1B ফাইবার, একটা সেন্সরি বা এফারেন্ট যেটাকে আমরা বলছি টাইপ বি, এটাও কিন্তু ডায়ামিটার অনেক বেশি, দেখেন 16 মিলিমিটার। তার মানে এখান থেকে খুব ফাস্ট কন্ডাকশন হবে, ইম্পালস চলে যাবে কোথায়, স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র হর্ন দিয়ে স্পাইনাল কর্ডের মধ্যে ঢুকলো, ঢুকে এইখানে একটা ইনহিবিটরি ইন্টার নিউরন আছে। এই নিউরনটা কেমন নিউরন বলছি, ইনহিবিটরি ইন্টার নিউরন। এই ইনহিবিটরি ইন্টার নিউরনটাকে স্টিমুলেট করবে কোন ফাইবার, টাইপ 1B ফাইবার। তাহলে ইনহিবিটরি ইন্টার নিউরন এবার কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। সে কি করবে, আলফা মোটরকে, তার কাজ হচ্ছে ইনহিবিট করা, সে আলফা মোটরকে ইনহিবিট করবে। এই ইনহিবিটরি সিগন্যালটা চলে আসলো আলফা মোটরের মাধ্যমে আপনার এক্সট্রাফিউজাল ফাইবারে চলে আসলো, এবং মাসেলটা কি হয়ে গেল, মাসেল টোনটা রিলিজ হয়ে মাসেলটা রিল্যাক্স করে গেল, মাসেল টোন রিলিজ হয়ে গেল। এটার উপকারিতা কি, এইটার কারণে ওভার স্ট্রেসিং হয়ে যেন আপনার মাসেলটা টিয়ার না হয়ে যায় বা টেন্ডনটা বোনস থেকে ছুটে না যায়, সেইটার জন্য আপনাকে প্রোটেকশন হইলো। তাহলে এটা একটা প্রোটেকটিভ মেকানিজম। ওকে, তাহলে খেয়াল করেন যে ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স আপ টু এ সার্টেইন পয়েন্ট মাসেল ইজ স্ট্রেস, দ্য স্ট্রঙ্গার ইজ দ্য রিফ্লেক্স কন্ট্রাকশন। মানে আপনি যত স্ট্রেস করবেন তত স্ট্রং কন্ট্রাকশন হবে, বাট আপ টু এ লেভেল, একটা ম্যাক্সিমাম তার লিমিট আছে, সেই লিমিট ক্রস করলে মাসেল আর কন্ট্রাকশন না করে উল্টা রিল্যাক্স করবে, এই যে টাইপ 1B ফাইবার দিয়ে, এই সার্কিটের মাধ্যমে। এইটাই আসলে ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স। তো পরীক্ষার হলে ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স দিয়ে আমার মনে হয় ঘাবড়াবার কোনো কারণ নাই। এই যে এক্সেস স্ট্রেস অন দা মাসেল দেখেন, স্টিমুলেট গোলজি টেন্ডন অর্গান, তারপরে অ্যাফারেন্ট ইম্পালস ভায়া 1B ফাইবার স্পাইনাল কর্ডে গেল, ইনহিবিটরি ইফারেন্ট ভায়া ইন্টারনিউরন, তারপরে ডিক্রিজ আলফা মোটর ডিসচার্জ এবং মাসেল টোন ডিক্রিজ, মাসেলটা রিল্যাক্স করে গেল। তাহলে এটা কেমন মেকানিজম, দিস ইজ এ প্রোটেকটিভ মেকানিজম, তাই না? এটার তাহলে এইটার প্রোটেকটিভ মেকানিজম কেন, তাহলে ফাংশনটা কি, প্রিভেন্ট টিয়ারিং অফ দ্য মাসেল অর এভালশন অফ দ্য টেন্ডন ফ্রম ইটস অ্যাটাচমেন্ট টু দ্য বোন। তাহলে ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স ভালো না খারাপ, ভালো, প্রোটেকটিভ। তো বুঝতেছেন আপনারা নাকি? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় বুঝতেছেন। ওকে, আমি কিন্তু আর বেশি সময় নেব না, আমরা কিন্তু মোটামুটি কাছে চলে আসছি। এখন আমরা দেখেন টোন কিভাবে রেগুলেশন হয় সেটাও আমরা সার্কিট, টোন প্রোডাকশনের সার্কিটটা শিখলাম, স্ট্রেস রিফ্লেক্সের সার্কিট শিখলাম। এখন আমরা একটু দেখি যে সুপ্রা স্পাইনাল যে সমস্ত সেন্টার এতদিন যেগুলোর ফাংশন নিয়ে আমরা আসলে পড়াশোনা করছি, একটু অ্যাট এ গ্লান্স এই টোনের উপরে তাদের প্রভাবটা কি। সুপ্রা স্পাইনাল মানে স্পাইনাল কর্ডের অ্যাবভ দ্য লেভেল যে সমস্ত সেন্টার আছে, বা হায়ার সেন্টার যেটা হচ্ছে কর্টিক্যাল লেভেল বা সাব কর্টিক্যাল লেভেলে যে সেন্টারগুলো আছে, তাদের ইনফ্লুয়েন্সটা কি। তাহলে আমরা অ্যাট এ গ্লান্স দেখে নেই, টোন ইনক্রিজ করে কোন কোন সেন্টার। এক নম্বরে দেখেন মোটর এরিয়া, যেটা হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া সেরিব্রাল কর্টেক্সের, সেরিবেলাম। ওকে, ডিসেন্ডিং ফ্যাসিলিটেটরি রেটিকুলার সিস্টেম, এই সেই দেখছেন রেটিকুলার সিস্টেম যে কি পরিমাণ ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে নেক্সট ক্লাসে যদি আপনাদের সাথে আমি ক্লাস দেই তাহলে এই রেটিকুলার সিস্টেমটা পড়াবো। এই যে ডিসেন্ডিং ফাইবার, আমি মনে আছে কিনা আপনার, রেটিকুলো স্পাইনাল ট্র্যাক একটা ডিসেন্ডিং ট্র্যাক পড়াইছিলাম, যেটা দুইটা বলছিলাম, রেটিকুলো স্পাইনাল ট্র্যাক, একটা আছে পন্স থেকে যেটা আছে পন্টাইন রেটিকুলো স্পাইনাল, আর একটা কি বলছিলাম, আর একটা আছে মেডুলারি রেটিকুলো স্পাইনাল। পন্টাইনটা হচ্ছে এক্সাইটেটরি বা ফ্যাসিলিটেটরি। ওকে, এবং তারা কিন্তু মিডিয়াল স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলের মিডিয়াল নিউক্লিয়াসকে থেকে তারা স্পাইনাল নার্ভের সাথে সিনাপস করছিল, এবং তাদের কাজ হচ্ছে বডির যে প্রক্সিমাল মাসেল বা ট্রাঙ্কাল মাসেল, হ্যাঁ, বা অ্যান্টি গ্র্যাভিটি যে সমস্ত মাসেল, তাদেরকে তাদের টোন পোস্টারে কন্ট্রোল করা। ওকে ওকে, তাহলে এইটা এই রেটিকুলো স্পাইনাল। তারপরে রেড নিউক্লিয়াস থেকে নিচের দিকে নামতেছে কোন, রুব্রোস্পাইনাল, মনে আছে কিনা, রুব্রোস্পাইনাল। রুব্রোস্পাইনাল কিন্তু মেইনলি ফ্লেক্সর মাসেলের টোন বাড়ায়। এই জন্য ভাই আমি একটা কথা বলি, নার্ভাস সিস্টেমের যে ট্র্যাকটা আপনাকে একটু করতে হবে, আয়ত্ত করতেই হবে।
হ্যাঁ, আমি নিজেও হয়তো সবসময় আমার মাথা মানে মনে থাকে না ঠিকভাবে, বাট আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে ট্রাক্টের জিনিস যদি আগা মাথা কেউ বুঝতে পারে, সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশন নিয়ে তার কোনো গন্ডগোল হবে না, সে অত্যন্ত ক্লিয়ার ভাবে সব বুঝতে পারবে। ওকে, তাহলে রুব্রোস্পাইনাল দেখেন, তারপরে ভেস্টিবুলার যেটা হচ্ছে ল্যাটারাল ভেস্টিবুলার নিউক্লিয়াস, সেখান থেকে ডিসেন্ডিং যেটা নামছে ভেস্টিবুলোস্পাইনাল, মনে আছে কিনা? ভেস্টিবুলোস্পাইনাল আর পন্টাইন রেটিকুলোস্পাইনাল, তাদের ফাংশন কিন্তু একই, তারা আলফা মোটর এবং গামা মোটর দুইটাই কি তারা স্টিমুলেট করছিল এবং আলটিমেটলি তারা এক্সটেন্সর মাসেল বা অ্যান্টি গ্র্যাভিটি মাসেলকে তারা এক্সাইট করে। ওকে, সো দিজ আর দ্য supraspinal area that actually increase the muscle tone by stimulating the gamma motor neuron and the alpha motor neuron. Okay, okay, now কোন কোন সেন্টার মাসেল টোনকে ইনহিবিট করে বা ইনহিবিটরি ইম্পালস পাঠায়? কিছু সাপ্রেসর এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, বেসাল গ্যাংলিয়া and descending inhibitory reticular system, যেটা আমি অলরেডি বলছি, ইনহিবিটরিটা হচ্ছে রেটিকুলোস্পাইনালের যে মেডুলারি রেটিকুলোস্পাইনাল যে পাথওয়ে আছে, দ্যাট ইজ ইনহিবিটরি। এরা কিন্তু গামা মোটর এবং আলফা মোটর নিউরনকে ইনহিবিট করে। দেখেন আমার ট্রাক্টের লেকচার পিছনে যদি আপনারা দেখেন, আমি কিন্তু বলছিলাম দিস ট্রাক্টসিস, তারা এইভাবে তারা টোনটাকে কি করবে? ইনহিবিট করবে। তাহলে আমরা এই স্লাইডটা শেষ, আমরা মোটামুটি একটা হায়ার সেন্টারের যে অ্যাট এ গ্লান্স টোন কোনটা বাড়াবে কোনটা ইনহিবিট করবে সেগুলো আমরা দেখলাম। ওকে, তাহলে সেরিবেলাম কিসের মধ্যে পড়ছে? টোন ইনক্রিজের মধ্যে পড়ছে, তাই না? আর বেজাল গ্যাংলিয়া কিসের মধ্যে পড়ছে? ডিক্রিজের মধ্যে পড়ছে। একটু খেয়াল করেন কিন্তু। তাহলে সেরিবেলামের লিশন হলে টোন বাড়বে না কমবে? হাইপোটোনিয়া হবে। আর বেজাল গ্যাংলিয়ার লিশন হলে কি হবে? টোন বাড়বে। আচ্ছা, এবার এই ছবিটা একটু খেয়াল করেন তো, একটু গুরুত্বপূর্ণ, এই জন্য খেয়াল করতে বলতেছি। খেয়াল করেন, এই যে যে রেটিকুলার এরিয়া দেখেন, এইখানে দুইটা রেটিকুলার এরিয়া দেখানো হয়েছে, একটা হচ্ছে ফেসিলিটেটরি রেটিকুলার এরিয়া, এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে, আর একটা হচ্ছে ইনহিবিটরি রেটিকুলার এরিয়া। ওকে, আর এইখানেও দেখেন ভেস্টিবুলার নিউক্লিয়াস, যেটা ফ্যাসিলিটেটরি। ওকে, এইখান থেকে নামবে ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট, আর এই রেটিকুলার যে ফ্যাসিলিটেটরি এরিয়া, এখান থেকে নামতেছে রেটিকুলোস্পাইনাল, যেটা হচ্ছে ফ্যাসিলিটেটরি অর্থাৎ পন্টাইন যেটা। ওকে, আর ল্যাটারাল, আর এটা হচ্ছে ইনহিবিটরি রেটিকুলার এরিয়া। হ্যাঁ, ওকে, এখান থেকে দেখেন ডিসেন্ডিং ফাইবার গুলো নিয়ে আসছে, এরা কিন্তু টোনকে ইনহিবিট করবে। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি এখানে বলবো, কর্টেক্স থেকে এই যে বেজাল গ্যাংলিয়া এবং কর্টেক্সের ভিতরে আমরা সার্কিটটা তো আগে বেজাল গ্যাংলিয়া পড়ার সময় দেখছি, এইখান থেকে দেখেন কতগুলো ফাইবার এসে এই রেটিকুলার ফরমেশনে আসছে। এরা রেটিকুলার ফরমেশন, এই ফাইবার গুলোকে আমরা কি বলবো? যারা কর্টিক্যাল কর্টেক্স এবং সাবকর্টিক্যাল লেভেল থেকে আলটিমেটলি ব্রেন স্টিমে চলে আসছে, এদেরকে আমরা বলবো কি? কর্টিকো রেটিকুলার ফাইবার। কর্টিকো রেটিকুলার ফাইবার, এরা এই ইনহিবিটরি এরিয়াতেও আসবে রেটিকুলার ফরমেশনের, স্টিমুলেটরি এরিয়াতেও আসবে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এটা বলার কারণ আছে, আমি একটু পরেই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন, যদি কোনো কারণে এই মিড ব্রেনের উপরে কোনো লিশন হয়, তাহলে এই যে সোজা কথা কর্টিকো রেটিকুলার ফাইবারটা ধরেন কোনো কারণে ড্যামেজ হয়েছে, ইসকেমিয়া বা হেমোরেজ বা যে কোনো থ্রম্বোসিসের কারণে ধরেন এটা ড্যামেজ হলো, তার মানে হায়ার সেন্টার থেকে কর্টিক্যাল এবং সাবকর্টিক্যাল লেভেল থেকে এখন কি ব্রেন স্টিম সেন্টারে কোনো ইম্পালস আসতেছে না। যদি না আসে তাহলে কি হবে? হবে যেটা খুবই বেসিক একটা জিনিস দেখেন, এই যে যে ইনহিবিটরি যে এরিয়াটা দেখতেছেন, রেটিকুলার ইনহিবিটরি এরিয়া, একে কিন্তু হায়ার সেন্টার স্টিমুলেট করতো। স্টিমুলেট করলে এর কাজ হচ্ছে ইনহিবিট করা, সে মাসেল টোনকে, যেটা গামা মোটর নিউরনকে স্পেশালি তারা ইনহিবিট করতো এবং টোনকে কমাইতো। কিন্তু হায়ার সেন্টার থেকে যদি তার স্টিমুলেটরি সিগন্যাল যখন না আসতেছে, তখন এর যে ইনহিবিটরি অ্যাক্টিভিটি সেটা বাড়বে না কমবে? আপনারাই বলেন, এই ইনহিবিটরি এরিয়ার অ্যাক্টিভিটি বাড়বে না কমবে? তারা নরমাল কাজ হচ্ছে ইনহিবিট করা, আর হায়ার সেন্টার সেটাকে আরো স্টিমুলেট করে সেই ফাংশনটাকে। ওকে,
তাহলে যদি এইখান থেকে একই স্টিমুলেটরি সিগন্যালটা না আসে, তাহলে এর আগে যা ইনহিবিট করতো তার চেয়ে কম ইনহিবিট করবে। তাহলে গামা মোটর কি হবে? গামা মোটরের উপরে যে ইনহিবিটরি ইফেক্টটা ছিল সেটা কিছুটা কি হয়ে গেল? উইথড্র হয়ে গেল না, বা ডিক্রিজ হলো কিনা? তাহলে গামা মোটর অ্যাক্টিভিটি বাড়বে না কমবে? গামা মোটর অ্যাক্টিভিটি বাড়বে, রিলিজ ফেনোমেনন। কথা ক্লিয়ার কিনা? আর গামা মোটর অ্যাক্টিভিটি বাড়া মানেই কি? টোন বাড়বে। আর গামা মোটরের অ্যাক্টিভিটি বাড়া মানে কি? মাসেল স্পিন্ডলকে সবসময় সেন্সিটাইজ করে রাখবে। যদি সেন্সিটাইজ করে, আপনি যখনই মাসেলকে স্ট্রেস করবেন তার রেসপন্সটা কি নরমাল রেসপন্স হবে না এক্সাজারেটেড রেসপন্স হবে? এক্সাজারেটেড রেসপন্স হবে। ওকে, আচ্ছা, এখন আপনি বলতে পারেন এইখান থেকে তো ফ্যাসিলিটেটরি এরিয়া আছে, তাকেও সেইটার উপরেও তো কি কর্টিকো রেটিকুলার ফাইবার এসে একে স্টিমুলেট করার কথা। ধরেন কর্টিকো রেটিকুলার ফাইবারটা এখন কাজ করতেছে না, তাহলে এই ফ্যাসিলিটেশনটা কমে যাওয়ার কথা। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, স্যার তাহলে তো এই যে কম্পাউন্ডটা ইন দ্য ফ্যাসিলিটেটরি এরিয়া, এরা তো গামা মোটরকে স্টিমুলেট করে, তা এরা যেহেতু হায়ার সেন্টার থেকে এখন কোনো স্টিমুলেশন পাচ্ছে না, তাহলে তো এরা কম স্টিমুলেশন করবে, তাহলে তো টোন কমে যাওয়ার কথা। কিন্তু কমবে না, উল্টা আরো কি হবে? ফ্যাসিলিটেশনটা আরো বাড়বে। কিভাবে বাড়বে খেয়াল করেন, অল ইনহিবিটরি তো কাজ করতেছে না। এখন আপনারা যদি খেয়াল করে দেখেন, আমরা যখন অ্যাসেন্ডিং ট্র্যাক করছি, অ্যাসেন্ডিং বা সেন্সরি ট্র্যাক গুলো সেরিব্রাল কর্টেক্সে যাওয়ার আগে আমি দেখাইছিলাম কিনা যে সব রেটিকুলার ফরমেশনে সব প্যারালাল ফাইবার কি করছে, সেখানে কানেকশন দিছে, ওকে একটু খোসা মেরেছে, যাওয়ার পথে ওকে একটু কি করে যায়, স্টিমুলেট করে যায়। অর্থাৎ এইখানে যদি হায়ার সেন্টারে কর্টিকো রেটিকুলার ফাইবার ড্যামেজ হলেও এই ইনহিবিটরি এরিয়াটা কাজ করতেছে না, কিন্তু এই ফ্যাসিলিটেটরি এরিয়া, এই যে রেটিকুলার অ্যাসেন্ডিং যে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এই সিস্টেম কিন্তু ইনট্যাক্ট আছে এবং সে কিন্তু এই সেন্টারকে স্টিমুলেশন করে যাচ্ছে, যার ফলে এই ফ্যাসিলিটেটরি ইম্পালস কিন্তু যাচ্ছে। তার মানে গামা মোটরকে তারা আরো কি করলো, স্টিমুলেট করতেছে। তাহলে খেয়াল করেন, একদিকে গামা মোটরের ইনফ্লুয়েন্স এইখানে মানে ইনহিবিটরি পাথওয়েটা কাজ করতেছে না, উল্টা আরো ফ্যাসিলিটরি পাথওয়ে এখন কি করতেছে, বেশি কাজ করতেছে। আবার এই ভেস্টিবুলার নিউক্লিয়াস সেও স্টিমুলেট করতেছে। হ্যাঁ, তাহলে কি হবে? আলটিমেটলি রেসপন্সটা ইনহিবিশন থেকে রেসপন্সটা ফ্যাসিলিটেশনের দিকে চলে যাবে। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, ঠিক আছে। তবে ওই আপনি প্রশ্ন করতে পারেন, স্যার এই অ্যাসেন্ডিং ফাইবার গুলো তাহলে এই ইনহিবিটরি এরিয়াকে কি স্টিমুলেট করে না? না, অ্যাসেন্ডিং ফাইবার গুলো এই ফ্যাসিলিটেটরি এরিয়াকে তারা এক্সাইট করবে, এইখানে তারা এক্সাইট করবে না। কথাটা ক্লিয়ার কিনা? ওকে, এখন আমরা চলে যেতে পারি নেক্সট স্লাইডে। আমি শেষের পথে আছি, আরেকটু আপনারা ধৈর্য দিয়ে শুনবেন। রোল অফ সেরিবেলাম এন্ড বেসাল গ্যাংলিয়া টু ইনফ্লুয়েন্স দ্য মাসল টোন। অ্যাকচুয়ালি সেরিবেলাম এবং বেসাল গ্যাংলিয়া আমরা যখন পড়েছি, তাদের আমরা একটা জিনিস খেলছি, তারা কিন্তু ডাইরেক্টলি বা একটু আগেও দেখলাম, তারা কিন্তু সরাসরি মাসেল টোনকে ইনফ্লুয়েন্স করতেছে না। তারা আসলে ডিসেন্ডিং যে রেটিকুলো স্পাইনাল যে ট্র্যাক্ট আছে তার মাধ্যমে তারা বা ব্রেইন স্টিমের মাধ্যমে তারা কি করতেছে, মাসেল টোনকে ইনফ্লুয়েন্স করতেছে। সো আলটিমেটলি ব্রেইন স্টিম সেন্টার ইজ প্লেইং দ্য ভাইটাল রোল। ওকে, so brainstem center which influence the gamma motor neurons are reticular formation, red nucleus, তার মানে সেখান থেকে rubrospinal, vestibular nucleus থেকে vestibulospinal, হ্যাঁ, তারা আসলে excite gamma motor কে excite করবে, and this center modulate the discharge form. So gamma motor neuron by receiving signal from the cerebral cortex, cerebellum and basal ganglia. Okay, বাট বেসাল গ্যাংলিয়া এবং সেরিবেলাম থেকে সরাসরি না, তারা ইনডাইরেক্টলি ব্রেইন স্টিম পাথওয়ের মাধ্যমে ইনফ্লুয়েন্সড হবে। কথাটা বোঝাতে পারলাম কিনা? ওকে, ফাইন। আবার আমরা একটু, আমি আসলে যেটা এতক্ষণ বোঝাইছি এইটাই আবার বোঝার জন্য আবার ফিগারটা দিছি, কারণ এত গুরুত্বপূর্ণ, এটা বারবার দেখতে হবে। এই যে এখানে দেখেন, ফোর ব্রেন থেকে কর্টিকোস্পাইনাল ট্র্যাক নেমে আসছে, তারপর ব্রেইন স্টিম পাথওয়ে আসলো। এরা কি আপার মোটর নিউরন, আলটিমেটলি তারা স্পাইনাল কর্ডের এই যে লোয়ার মোটর নিউরনের সাথে সিনাপস করছে এবং লোয়ার মোটর নিউরন সাপ্লাই দিচ্ছে কোথায়, মাসেলে। ওকে, এইখানে দেখেন বেসাল গ্যাংলিয়া আলটিমেটলি মোটর কর্টেক্সের সাথে প্ল্যানিং প্রোগ্রামিং করে এই যে দেখেন ইনহিবিটরি রেটিকুলার এরিয়াকে স্টিমুলেট করছে। ওকে, আচ্ছা, তাহলে ইনহিবিটরি
ইনহিবিশন থাকলো না, তাহলে গামা মোটর কি ওভার অ্যাক্টিভিটি হলো, কারণ এখান থেকে দেখেন এই যে ফ্যাসিলিটেটরি রেটিকুলার এরিয়া, ভেস্টিবুলার নিউক্লিয়াস, এরা সব কি ফ্যাসিলিটেশন করতেছে। কারণ যদিও হায়ার সেন্টারের সাথে তাদের এই দেখেন মিড কলিকুলার লিশন, এখানে একটা লিশন হয়েছে, তারপরেও অ্যাসেন্ডিং ট্র্যাক গুলো যাওয়ার পথে এই এরিয়াগুলোকে এক্সাইট করবে, এই ফ্যাসিলিটেটরি এরিয়া। সোজা কথা মনে রাখেন, অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম পাথওয়ে তো ঠিক আছে, তাইলে আলটিমেটলি রেসপন্স ইনহিবিটরি রেসপন্স থেকে চেঞ্জ হয়ে পুরোপুরি কি হয়ে গেল, ফ্যাসিলিটেটরি। তার মানে টোন এগুলা বাড়বে, রিফ্লেক্স সব এক্সাজারেটেড হবে। আচ্ছা, এখন আমি লাস্ট যে টপিকসটা আজকের আমার আলোচনার বিষয়, যে আপার মোটর নিউরন লিশনের ইফেক্ট আমরা সবাই পারি না, তাহলে স্যার এটা আপনি পড়ানোর কি দরকার আছে? আপার মোটর মানে হচ্ছে মাসেল টোন বাড়বে, রিফ্লেক্স এক্সাজারেটেড হবে, হ্যাঁ, মাসেল ওয়েস্টিং অ্যাবসেন্ট থাকবে, বেবিনিসকি সাইন পজিটিভ হবে নাকি? এগুলো তো আমরা পারি। ডিপ রিফ্লেক্স, সুপারফিশিয়াল রিফ্লেক্স লস, ওকে, এটা পারে না, এটা পড়ানো আমার উদ্দেশ্য না, বাট আমরা একটু বোঝার চেষ্টা করব যে কোনটা কেন হচ্ছে। বাই দিস টাইম আমরা অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। দেখেন, আপার মোটর নিউরন যখন লিশন মানেই যে শুধুমাত্র যে কর্টিকোস্পাইনাল ফাইবার ইন্টারাপ্টেড হয়েছে তা না, এর সাথে তার মানে কর্টিকো রেটিকুলার ফাইবার ও কি হবে, ড্যামেজ হবে। আপার মোটর নিউরনের সবচেয়ে একটা কমন কজ কি জানেন? এই যে ইন্টারনাল ক্যাপসুলের ওইখানে যদি হেমোরেজ হয়, মনে আছে যে পিরামিডাল ট্র্যাক্টটা ওইখানে সব কি হয়েছিল, কম্প্যাক্ট হয়েছিল। আচ্ছা, তাহলে আলটিমেটলি কর্টিকো রেটিকুলার ফাইবারটাও কি হচ্ছে, ড্যামেজ হচ্ছে। তাহলে কর্টিকো রেটিকুলার পাথওয়ের যে ইন্টারাপশন অফ দ্য কর্টিকো রেটিকুলার পাথওয়ে ফেসিলেটস রেটিকুলোস্পাইনাল অ্যাক্টিভিটি, যেটা অলরেডি এতক্ষণ চিল্লাইলাম যে ইনহিবিটরিটা কি হচ্ছে, পাথওয়েটা বন্ধ হয়ে গেল, শুধু ফ্যাসিলিটেটরি পাথওয়েটা কাজ করতেছে, বা রেসপন্সটা ফ্যাসিলিটেশনের দিকে চলে গেল। So normally pontine reticulospinal tract excite the proximal extensor muscle. Proximal extensor muscle মনে আছে কোনগুলা? মেইনলি লোয়ার লিম্বের যে এক্সটেন্সর মাসেল গুলো আছে, অ্যান্টি গ্র্যাভিটি মাসেল। ফিজিওলজিক্যালি কিন্তু আসলে কি জানেন, এক্সটেন্সর মাসেল বলতে ফিজিওলজিক্যালি যদি বলেন, আপনারা অ্যানাটমিক্যালি হয়তো জয়েন্টের যেটা ফ্লেকশন করতেছেন সেটাকে বলেন ফ্লেকশন এক্সটেনশন। ফিজিওলজিক্যাল ফাংশনাল পয়েন্ট অফ ভিউ যেই মাসেল গুলা গ্র্যাভিটির এগেনস্টে কাজ করবে সেইগুলোকে আমরা এক্সটেন্সর মাসেল বলবো। তাহলে আপার লিম্বের এক্সটেন্সর মাসেল কিন্তু কোনটা, যে এইটাকে কিন্তু বাইসেপস, কিন্তু তখন আমরা যদি ফাংশনাল পয়েন্ট অফ ভিউতে বলি তাহলে এটা কিন্তু এক্সটেন্স, কারণ এটা গ্র্যাভিটির এগেনস্টে কি করতেছে, কাজ করতেছে। যাই হোক, বেশি প্যাচ লেগে যাবে, বেশি কথা না বলি। এখন খেয়াল করেন, the loss of inhibitory cortico-reticular influence make the reticulospinal tract more facilitatory. এইটাই এতক্ষণ বুঝাইলাম, ঠিক আছে? যার ফলে results alpha and gamma motor overactivity and therefore muscle tone increase. Hence, spasticity and hypertonia are the very important features of upper motor neuron paralysis. আচ্ছা, আজকের এই পড়ানোটার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা সবাই খুব কমনলি বলি আপার মোটর লোয়ার মোটরকে ইনহিবিট করে। কথাটা আসলে পার্শিয়ালি ট্রু, নট ফুলি ট্রু। আপনারা দেখছেন যে ডিসেন্ডিং ফাইবার মানেই তো কি আপার মোটর নিউরন কিনা, আমার কথা খেয়াল করে। তো আপার মোটরের ভিতরে একটু আগেই আমি বললাম যে যেটা হচ্ছে ডিসেন্ডিং, যেটা ইনহিবিটরি রেটিকুলোস্পাইনাল পাথওয়ে, সেটা গামা মোটরকে ইনহিবিট করতেছে। আবার একটু আগেই বলতেছি কি পন্টাইন যে রেটিকুলোস্পাইনাল, এটা লোয়ার মোটরকে স্টিমুলেট করে। তাইলে খেয়াল করেন, এখন যদি আমি অ্যাজ এ হোল বলি আপার মোটর লোয়ার মোটরকে ইনহিবিট করে, তাহলে কি 100% কথাটা কারেক্ট হইলো? 100% হইলো না। যাই হোক, বাট আমাদের মনে রাখা, আমরা যখন ফিচার